আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। দিনটা শুরু হচ্ছে এমন একটা খবর দিয়ে যেটা পশ্চিম এশিয়ার পুরো পরিস্থিতিটাকেই আবার নতুন করে ভাবতে বাধ্য করছে। ইসরায়েলে আমেরিকা থেকে অস্ত্র আর সামরিক সরঞ্জামের একটা বিশাল চালান এসে পৌঁছেছে। শুধু গোলা বারুদ নয়, D9 বুলডোজার থেকে শুরু করে সাজোয়া গাড়ি পর্যন্ত জাহাজ থেকে নামানো হয়েছে। প্রশ্নটা এখানেই, এটা কি নিছক রুটিন সরবরাহ নাকি বড় কোনো স্থল অভিযানের প্রস্তুতি? আর ঠিক একই সময়ে ইরান থেকে আমেরিকার উদ্দেশ্যে পরপর দুটো কড়া হুঁশিয়ারি এসেছে। হরমুজ প্রণালী নিয়ে যুদ্ধের আশঙ্কা আবার স্পষ্ট হয়ে উঠছে। সেই সঙ্গে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সরকারি বাহিনী একাধিক ফ্রন্টে অভিযান বাড়িয়ে দিয়েছে। এখন সবকটা খবর একসঙ্গে সাজিয়ে দেখলে ছবিটা কি দাঁড়ায়, আজ সেটাই বোঝার চেষ্টা করব। আসুন শুরু করা যাক প্রথম খবরটা দিয়ে, যেটা সামনে এসেছে 13ই আগস্ট সন্ধ্যায়। ইসরায়েলি সংবাদপত্র দ্য টাইমস অফ ইসরায়েল এবং আরও কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে যে আমেরিকা থেকে আসা একটা বিশাল কার্গো জাহাজ হাইফা বন্দরে পৌঁছেছে। সেই জাহাজ থেকে হাজার হাজার টন সামরিক সরঞ্জাম ও অস্ত্র নামানো হয়েছে। তবে এখানে একটা বিষয় খেয়াল করার মতো, ঠিক কি কি অস্ত্র নামানো হয়েছে তা দেখানো হয়নি, বলাও হয়নি। যা দেখানো হয়েছে তা হলো D9 বুলডোজার, আর্মার্ড গাড়ি, JLTV সাজোয়া যান আর অস্কস ট্রাক। এই নামগুলো একটু বুঝিয়ে বলি, তাহলে আরও ভালো বুঝবেন। D9 হলো ভারী বর্ম দিয়ে ঢাকা বিশাল বুলডোজার, যা যুদ্ধক্ষেত্রে রাস্তা বানাতে বা কাঠামো গুড়িয়ে দিতে ব্যবহার হয়। আর্মার্ড আর JLTV হলো সেনা বহনকারী সাজোয়া গাড়ি, আর অস্কস ট্রাক হলো ভারী সামরিক পরিবহনের ট্রাক। এখন ভাবুন, এই তালিকার প্রতিটি জিনিসই মাটিতে নেমে কাজ করার সরঞ্জাম, আকাশ থেকে বোমা ফেলার নয়। আর সেই কারণেই মনে হচ্ছে এটা সাধারণ কোনো চালান নয়, বরং বড় ধরনের স্থল অভিযানের প্রস্তুতির ইঙ্গিত এখানে রয়েছে। এবার আসা যাক আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই বিপুল অস্ত্র ইসরায়েলেই নামানো হলো কেন? এর পেছনে একটা খুব বাস্তব হিসেব রয়েছে। দেখুন, চিরস্থায়ী শান্তি আসার আগে যদি আমেরিকা আর ইরানের মধ্যে আবার কয়েকদিনের জন্য বোমাবর্ষণ শুরু হয়, তাহলে ইরান গত মাসের মতোই আরব দেশগুলোতে থাকা আমেরিকান ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ছুড়বে। সেই তুলনায় ইসরায়েলে রাখা এই মজুদ অনেক বেশি নিরাপদ থাকবে। এর আগের যুদ্ধেও কিন্তু ঠিক এটাই দেখা গিয়েছিল। সেই সময় আমেরিকার বেশ কয়েকটি জ্বালানিবাহী বিমান, যেগুলো হাওয়া থেকে হাওয়া আর একটা বিমানে তেল ভরে দেয়, সেগুলো ইসরায়েলের বেন গুরিয়ান বন্দরে দাঁড়িয়েছিল এবং সেখানে সেগুলো নিরাপদই ছিল। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য অবশ্য অনেক নিরপেক্ষ শোনাচ্ছে। তাদের মতে অস্ত্রের এই পুরো মজুদ আনা হয়েছে IDFকে, অর্থাৎ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রাখতে এবং তাদের স্থলবাহিনীর অভিযান চালানোর সক্ষমতা ধরে রাখতে। মনে রাখবেন, এটা তাদের বক্তব্য, এর বাইরে আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করা হয়নি। কিন্তু এই অস্ত্র এমন এক সময়ে ইসরায়েলে পৌঁছেছে যখন গোটা অঞ্চলের পরিস্থিতি এখনও থমথমে। আমেরিকা আর ইরানের সংঘাত আবার শুরু হওয়ার আশঙ্কা পুরোপুরি রয়ে গেছে। এখন সেই আশঙ্কা ঠিক কতটা বড়, পরের দুটো খবরই সেটা পরিষ্কার করে দেবে। কারণ ইরানের দিক থেকে পরপর দুটো অত্যন্ত কড়া হুঁশিয়ারি এসেছে। এক একটা করে শুনুন। দর্শক বন্ধুরা, হরমুজ প্রণালীকে ঘিরে যুদ্ধের সম্ভাবনা আবার স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে 13ই আগস্ট দুপুরে ইরান একটি কঠোর সতর্কবার্তা জারি করেছে। ইরান বলেছে, আমেরিকা যদি এবার কোনো ভুল হিসেব করে, অর্থাৎ অসতর্কতায় বা ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরানে হামলা চালায়, তাহলে এবারের পরিণতি আগের চেয়ে অনেক বড় হতে পারে। কথাটার সোজা অর্থ কি জানেন? আগের যুদ্ধে যত সেনা মারা গিয়েছিল, এবার তার চেয়ে বেশি মারা যাবে। যত হেলিকপ্টার আর যুদ্ধ বিমান ধ্বংস হয়েছিল, এবার তার চেয়ে বেশি ধ্বংস হবে। ইরান মূলত এই বার্তাই দিচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাজি বলেছেন, গত যুদ্ধে আমেরিকা তাদের গোয়েন্দা ব্যর্থতার কারণেই ভুল হিসেব করেছিল, আর এখন হরমুজ প্রণালী নিয়ে তার চেয়েও বড় ভুল করার আশঙ্কা তৈরি হয়েছে। এই বাক্যটার ভিতরের ইঙ্গিতটা একটু ধরার চেষ্টা করুন। ইরান বলছে
তার চেয়েও বড় ভুল হওয়ার ঝুঁকি রয়েছে। অর্থাৎ ইরান ধরেই নিচ্ছে যে হামলা হবে, দুদিন লেটে হলেও। আরাগাজি আরও বলেছেন, ভুয়া খবরের চেয়ে অনেক বেশি বিপজ্জনক হলো ভুয়া গোয়েন্দা তথ্য, তাই আমেরিকার উচিত অত্যন্ত সাবধানে সিদ্ধান্ত নেওয়া। আর এই বক্তব্য আসছে এমন এক সময়ে যখন হরমুজ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল ক্রমাগত কমছে, বহু জাহাজ কার্যত থমকে গেছে, গোটা দুনিয়ার উপর চাপ বেড়ে গেছে। এখানেই আসে সবচেয়ে বিতর্কিত প্রশ্নটা, হরমুজ আসলে কার নিয়ন্ত্রণে? আইআরজিসির সঙ্গে যুক্ত বাসিজ ফোর্সের কমান্ডার হোসেন তাইয়েব তিনি বলেছেন, হরমুজ প্রণালী এই মুহূর্তে ইরানের নিয়ন্ত্রণে এবং ইরানের ব্যবস্থাপনায় রয়েছে। অন্যদিকে আপনারা জানেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করে চলেছেন যে হরমুজের উপর আমেরিকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। অর্থাৎ দুপক্ষের বক্তব্যই চরম কড়া এবং একে অপরের সম্পূর্ণ বিপরীত। ইরান বলছে আমেরিকা যদি এবার নতুন করে হামলা চালায় তাহলে জবাব আগের মতো হবে না, পরিণতি অনেক বড় হবে। তবে একটা কথা আমার মনে হচ্ছে, এবার আমেরিকা যদি হামলা করে সেই হামলাও সম্ভবত আগের চেয়ে বড় হবে, কারণ তারা চাইবে বিষয়টা যেন দীর্ঘ না টানে, যে সিদ্ধান্ত হওয়ার একেবারেই হয়ে যাক। এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত কার হামলা পরিস্থিতির ফয়সলা করতে পারে। ইরান এখনো পর্যন্ত শক্ত হাতেই লড়েছে, কিন্তু এখন তারা যা বলছে তা অত্যন্ত গুরুতর। তাদের বার্তা মোটামুটি এই, পেছনে যা হয়েছে সব ভুলে যান, সামনে আরো বড় ছবি আসতে চলেছে। এবার শুনুন দ্বিতীয় ইঙ্গিতটা। ইরানের দিক থেকে আসা এই দ্বিতীয় হুঁশিয়ারি বুঝিয়ে দিচ্ছে যে আজ 14ই আগস্টে এসে যুদ্ধ আবার শুরু হওয়ার সম্ভাবনা অনেক পরিষ্কার হয়ে গেছে। আর সেই কারণেই যুদ্ধের খারাপ পরিণতি নিয়ে সতর্কবার্তার সুরও চড়া হচ্ছে। প্রথমটা ছিল রাজনৈতিক হুঁশিয়ারি আব্বাস আরাকাচির তরফে, এবার একটা সামরিক হুঁশিয়ারি। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে আবার যুদ্ধ হলে এবার তাদের জবাব হবে আগের চেয়ে অনেক বেশি কঠোর এবং বিপজ্জনক। ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের রাজনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাসুল সানাইরাদ তিনি বলেছেন, সাম্প্রতিক যুদ্ধে ইরান শক্ত হয়ে দাঁড়িয়েছিল, ভবিষ্যতে আবার যুদ্ধ হলে ইরান তার চেয়েও বেশি দৃঢ়তা এবং আগ্রাসী কৌশল নিয়ে লড়বে। তিনি আরও একটা কথা বলেছেন যেটা আলাদা করে গুরুত্বপূর্ণ। তার দাবি, ইরানের শত্রুপক্ষ অর্থনৈতিক চাপ দিয়ে দেশের ভিতরে ফাটল তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু সেই পরিকল্পনা সফল হয়নি। এবার এই দুটো বক্তব্য পাশাপাশি রেখে একটু দেখুন। একদিকে হরমুজ নিয়ে আরাগাজির করা হুঁশিয়ারি, অন্যদিকে রাসুল সানাইরাদের এই বক্তব্য। দুটো মিলিয়ে ইঙ্গিত একটাই, ইরান ভবিষ্যতের যে কোনো যুদ্ধের জন্য আগের থেকেই পুরোপুরি প্রস্তুত থাকতে চাইছে, আর সেই যুদ্ধ এই সপ্তাহেই শুরু হয়ে যেতে পারে। দর্শক বন্ধুরা, এই জায়গাটা একটু মন দিয়ে খেয়াল রাখবেন। আলোচনা হবে নাকি যুদ্ধবিরতির মেয়াদ বাড়বে, নাকি সরাসরি যুদ্ধ শুরু হবে, যা কিছুই হোক তা আগামী 1 থেকে 1.5 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। এবার চলে যাই আরেকটি গুরুত্বপূর্ণ খবরে। ইয়েমেনে হুতি এবং সরকারি বাহিনীর মধ্যে লড়াই এখন ফ্রন্টে তীব্র হয়ে উঠেছে। সরকারি বাহিনী দাবি করেছে তারা হুতিদের একটি বড় হামলা ব্যর্থ করে দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী তাইজ প্রদেশের আল মাফালিস ফ্রন্টে হুতিরা সরকারি বাহিনীর অবস্থানে হামলা চালায়, কিন্তু ইয়েমনি সরকারি বাহিনীর 4th ইনফ্যান্ট্রি সেই হামলা রুখে দেওয়ার দাবি করেছে। এখানে ওই সরকারি বাহিনী বলতে যেটা বোঝাতে চাইছি আমি, সেটা হলো ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনী। সেই বাহিনীর সঙ্গে যুক্ত এক কর্মকর্তা জানিয়েছেন এই অভিযানে হুতিদের ভারী ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও কিছু কথা বলেছেন। তিনি বলেছেন তাদের এই অভিযানের উদ্দেশ্য হলো হুতিদের হামলা ঠেকানো এবং তাদের এগিয়ে আসার চেষ্টা ব্যর্থ করে দেওয়া। তার দাবি, এই এলাকায় হুতিদের পরাজয়ের মুখেই পড়তে হবে এবং তাদের চাপ ধীরে ধীরে ভেঙে যাবে। মনে রাখবেন, এটা সরকারি বাহিনীর তরফের দাবি। এরই মধ্যে ইয়েমেনের সরকারি বাহিনীর মুখপাত্র জানিয়েছেন আল মুখার আকাশে হুতিদের বেশ কয়েকটি নজরদারি ড্রোন দেখা গেছে। সরকারি বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে নিশানা করে। তাদের বক্তব্য অনুযায়ী ওই ড্রোনগুলো যেগুলো উঠছিল
সেগুলো ওই সরকারি বাহিনীর অবস্থান এবং আশপাশের এলাকার উপর নজরদারি চালানোর চেষ্টা করছিল, তাই সেগুলোকে ভূপাতিত করা হয়েছে। আর এই অভিযান এমন সময়ে হচ্ছে যখন ইয়েমেনের একাধিক প্রদেশে হুতি এবং সরকারি বাহিনীর সামরিক সংঘাত ক্রমাগত বাড়ছে। আলাদা আলাদা ফ্রন্টে হামলা এবং পাল্টা হামলার যে ধারা, সেটা এখন অনেক দ্রুত হয়ে উঠেছে। এবার এই পুরো ছবিটা এক জায়গায় রাখা যাক। একদিকে আমেরিকা থেকে ইসরায়েলে পৌঁছেছে হাজার হাজার টন সামরিক সরঞ্জাম, যার বেশিরভাগই স্থল অভিযানের কাজে লাগে। অন্যদিকে ইরান পরপর দুটো হুঁশিয়ারি দিয়ে বুঝিয়ে দিয়েছে তারা আরও বড় সংঘাতের জন্য প্রস্তুত হচ্ছে। আর তার সঙ্গে যুক্ত হয়েছে এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে আমেরিকা ও ইরানের সরাসরি বিপরীতমুখী দাবি, আর ইয়েমেনের ফ্রন্টে এই লড়াই। সব মিলিয়ে অঞ্চলটা এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে যেখানে ছোট্ট একটা ভুল সিদ্ধান্তই বড় যুদ্ধ ডেকে আনতে পারে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, হাইফা বন্দরে নামানো এই D9 বুলডোজার আর সাজোয়া গাড়ির এই যে বিশাল চালান, এটা কি সত্যিই কোনো বড় স্থল অভিযানের আসসালামু আলাইকুম। সিরিয়াকে নিয়ে প্রচন্ড রকম দুশ্চিন্তায় ইসরায়েল। সিরিয়ার নতুন সরকার, জোলানি সরকার, সিরিয়ার সেনাবাহিনীকে নিয়ে নতুন বক্তব্য দিয়েছে ইসরায়েলের একজন মন্ত্রী, যার নাম আমিচাই চিকলি, প্রবাসী বিষয়ক মন্ত্রী। আমিচাই চিকলি বলেছে, সিরিয়া হলো গাজার উন্নত সংস্করণ। শতভাগ নিশ্চিত যে আমাদের পরবর্তী যুদ্ধ হবে সিরিয়ায়, এটি এড়ানোর কোনো সুযোগ নেই। বেশ কিছুদিন আগে সিরিয়ার সেনাবাহিনী একটি বড় প্যারেড করেছিল। সেই প্যারেড থেকে সিরিয়ার সেনাবাহিনী একটি স্লোগান তুলেছিল। সেই স্লোগান ছিল, হে গাজা, আমরা আসছি, আরেকটু অপেক্ষা করো, আমরা আসছি। আরেকটি স্লোগান ছিল, খাইবার খাইবার ইয়া ইয়াহুদ। যেই স্লোগানটি একাধারে হিজবুল্লাহ দেয়, একাধারে ইরানের সমর্থন পুষ্ট হুতিরা দেয়, একাধারে ইরানিরা দেয়। সেই একই স্লোগান সিরিয়ার সেনাদের মুখেও শোনা গিয়েছে। সিরিয়া নিয়ে ইসরায়েলের মন্ত্রীর এই আতঙ্ক কি সত্যি একটা বাস্তবতা, নাকি এটা ইসরায়েলের অন্য কোনো যুদ্ধকে লুকানোর কোনো একটা ক্যামোফ্লেজ? আমরা এই বিষয়টি আজকের লাইভে বিশ্লেষণ করব। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন সিরিয়ার এই সেনারা সত্যি ইসরায়েলের বিরুদ্ধে একদিন লড়াই করতে পারে? অন্তত গোলান মালভূমি পুনরুদ্ধারের দাবি নিয়ে সিরিয়ার সত্যিকারের গোলানের দিকে এগোতে পারে, নাকি জোলানি এবং জোলানির সরকার নিছক আমেরিকার পুতুল, আমেরিকার দালাল, কিংবা আমেরিকার পাপেট? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আজ 15ই আগস্ট 2026, সবশেষ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, বিশেষ করে সিরিয়া পরিস্থিতি নিয়ে আজকের লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে ইন্দোনেশিয়াতে একটা ভয়ঙ্কর ভূমিকম্প এবং সুনামি অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত 38 জন ইন্দোনেশিয়ার নাগরিক নিহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। আমরা নিহত মানুষদের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রাকৃতিক দুর্যোগ দেখা গিয়েছে ক্রোয়েশিয়ায় এবং ইউরোপের আরো কয়েকটি দেশে দাবানলের সংবাদ আছে। তবে সব সময়ের মতো দাবানলে জ্বলছে লেবানন, জ্বলছে ফিলিস্তিন, পশ্চিম তীর। এই দাবানল মানুষের সৃষ্টি করা দাবানল। সত্যি সত্যি লেবানিজদের চাষ করা কৃষি জমিতে আগুন ধরিয়ে দেয়া হচ্ছে এবং লেবাননে আজকে 7 জন লেবানিজ নাগরিক নিহত হয়েছে দখলদার বাহিনীর আক্রমণে। গাজায় 3টি আলাদা আক্রমণ করা হয়েছে। পশ্চিম তীরে অকল্পনীয় কাজ করছে ইসরায়েল। পশ্চিম তীরের ফিলিস্তিনিদের জীবনকে দুর্বিষহ করে তোলার জন্য, ফিলিস্তিনিদের গাড়িগুলো যেন চলতে না পারে, তাদের রাস্তাগুলোকে খুঁড়ে খুঁড়ে ধ্বংস করে দিচ্ছে ইসরায়েলি বুলডোজার। নজিরবিহীন এক দৃশ্য পৃথিবীতে, অথচ তার কোনো নিন্দাবাদ নেই পশ্চিমা বিশ্ব। পশ্চিম তীরের ফিলিস্তিনি মানুষদের জীবন দুর্বিষহ করতে সড়কগুলোকে ধ্বংস করছে ইসরায়েলিরা। বুলডোজার নিয়ে এসেছে সড়কের মাঝখানে একটা
রড বসিয়ে সেটাকে টেনে টেনে রাস্তার সকল পিচ তুলে ফেলছে, কোনো গাড়ি যেন যেতে না পারে, কেউ যেন এই এলাকায় বসবাস করতে না চায়। সৌদি আরবের সমর্থক অনেক জুব্বা পরা মৌলবীরা বলেছিল 7ই অক্টোবর যদি না করতো ফিলিস্তিনিরা, গাজাবাসীরা, তাহলে তো আর এই ধরনের কাজ হতো না। পশ্চিম তীর কি দোষ করেছিল? মাহমুদ আব্বাসের মতো চামচামি দালালি আর কে করতে পারে? কিন্তু তাদেরও পরিত্রাণ হয়নি। 85 বছর ধরেই চলছে এই দখলদারিত্ব, এবং এই দখলদারিত্ব থেকে মুক্তির প্রহর গুনছে ফিলিস্তিনের মানুষেরা। এই মুক্তির বাহিনী কোন দিক থেকে আসবে সেটা নিয়েই সবার প্রতীক্ষা। ইরান যখন যুদ্ধ শুরু করেছিল তাতে আশাবাদী হয়েছিল ফিলিস্তিনিরা, কিন্তু সেই যুদ্ধ একটা চূড়ান্ত রেজাল্ট পর্যন্ত যায়নি। এখন একটা স্থিতি অবস্থা রয়েছে, একটা থমথমে অবস্থা রয়েছে। আমেরিকা হুমকি ধামকি দিচ্ছে ইরানকে। ইরান বলছে তারা নতুন নেতৃত্বের মাধ্যমে পুরো সেনাবাহিনীকে ঢেলে সাজানোর ব্যবস্থা করেছে, তারা নতুন প্রস্তুতি নিচ্ছে, দখলদারদের যে কোনো আক্রমণকে তারা প্রতিহত করবে। তবে ইরান আমেরিকার এই যুদ্ধ এবার আর ইসরায়েল পর্যন্ত পৌঁছবে কিনা সেটা নিয়ে যথেষ্ট হিসাব নিকাশ রয়েছে। কারণ ইসরায়েল আড়ালে চলে গিয়েছে, আমেরিকাকে সামনে ঠেলে দিয়ে ইসরায়েল এখন পেছনের সিটে বসে খেলছে। তবে সিরিয়ার বিষয়ে নতুন আশঙ্কা ঘোষণা করেছে ইসরায়েলের একজন মন্ত্রী। তিনি বলছেন সিরিয়াই হতে পারে পরবর্তী বড় গাজা, আমাদের জন্য বড় টেনশনের বিষয়। এটার দুটা দিক আছে। একটা দিক হলো ইসরায়েল কখনো সিরিয়ার কথা, কখনো লেবাননের কথা, কখনো ইরানের ভীতির কথা বলে ইসরায়েল নিজেরা কি করছে গাজায়, কি করছে পশ্চিম তীরে, সেটাকে আড়াল করে রাখতে চায়। সারা বিশ্বের দৃষ্টি ইরান আমেরিকার যুদ্ধের দিকে নিবদ্ধ করে ইসরায়েল তার কাজগুলো ঠিকই চালিয়ে যাচ্ছে পশ্চিম তীরে, নাবলুসে, রামাল্লাতে, গাজাতে। আবার দ্বিতীয় যেই ডাইমেনশনটি, সেটি সত্যি সত্যি সিরিয়া ইসরায়েলের জন্য একটা নতুন আতঙ্ক হিসেবে তৈরি হচ্ছে। কেন নতুন আতঙ্ক হিসেবে তৈরি হচ্ছে? তার কারণ গত 100 বছরে ইসরায়েলের সীমানায় এমন কোনো সেনাবাহিনী ছিল না যারা একাধারে যুদ্ধের অভিজ্ঞতা প্রাপ্ত, সর্বোচ্চ প্রশিক্ষণ প্রাপ্ত, আবার অন্যদিকে যাদের বুক ভরা ইমানের শক্তি। মিশরের সেনাবাহিনী 3-4 বার যুদ্ধ করেছে ইসরায়েলের সাথে। তারা ছিল সেকুলার, তারা ছিল কমিউনিস্ট। কমিউনিস্ট জামাল আব্দুল নাসেরের নেতৃত্বে, কমিউনিস্ট আনোয়ার সাদাতের নেতৃত্বে, কমিউনিস্ট হোসনি মুবারকের নেতৃত্বে যেই সেনারা যুদ্ধ করতে এসেছে ইসরায়েলের বিরুদ্ধে, তাদের অনেকে নৈতিকভাবে মোরালি অনেক উইক ছিল, এবং অনেকেই নারী মদের প্রতি দুর্বলতা ছিল। কিন্তু সিরিয়াতে যে সেনাবাহিনী আসছে তাদের নৈতিকতা অত্যন্ত শক্তিশালী। তারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ছে, তারা খালিদ বিন ওয়ালিদের মসজিদে যে ফজরের জামাতে সালাত আদায় করছে, তারা ফিলিস্তিনের বিষয়ে, গাজার বিষয়ে অত্যন্ত রহমদিল, তারা ফিলিস্তিনিদেরকে ভালোবাসে। এবং বড় কথা হলো এই মিলিটারিকে ট্রেন আপ করছে তুরস্ক। ন্যাটো স্ট্যান্ডার্ড বিভিন্ন উইপন্স দিচ্ছে তুরস্ক, এবং তাদেরকে সেইভাবে ট্রেনিং করা হচ্ছে। এতে শুধুমাত্র সিরিয়ার সেনাবাহিনী নয়, সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা সেনানীরা রয়েছে। বিদেশি সেনাদের জন্য আরেকটা আলাদা ব্রিগেড আছে, যেখানে উইগুর সহ বিভিন্ন দেশের মানুষ রয়েছে। এবং সব জাতির এই সৈন্যদের একটা বড় টার্গেট যে তারা দামেস্ক বিজয়ের মাধ্যমেই তাদের এই বিজয় সমাপ্ত করবে না, তাদের পরবর্তী গন্তব্য বাইতুল মোকাদ্দাস, কুদুস। এখন এই কাজটি কখন হবে সেটা এখনো বোঝা যাচ্ছে না। কিন্তু সিরিয়া যে গোলান মালভূমি থেকে তার দাবি ছাড়েনি সেটা সিরিয়ার প্রেসিডেন্ট কিছুদিন আগেও বলেছেন। সিরিয়ার প্রেসিডেন্টকে ইরানপন্থী মিডিয়া বিভিন্ন সময় আমেরিকার পাপেট বলতে চায়, কিন্তু সিরিয়ার প্রেসিডেন্ট অত্যন্ত প্র্যাগমেটিক ভাবে তার সকল ডিম এক ঝুড়িতে রাখেনি। সিরিয়ার প্রেসিডেন্ট একদিক থেকে আমেরিকার সাথে সুসম্পর্ক স্থাপন করেছে, অন্যদিকে রাশিয়ার সাথে, একদিক থেকে জার্মানির সাথে, অন্যদিকে ফ্রান্সের সাথে, একদিকে তুরস্কের সাথে, আরেকদিকে সৌদি আরবের সাথে।
অর্থাৎ তার অনেকগুলো মিত্রের সাপোর্ট সে নিচ্ছে। সর্বশেষ রাশিয়ার সাথে একটি সামরিক চুক্তি করেছে সিরিয়া। রাশিয়ার সাথে চুক্তির মাধ্যমে সিরিয়া আমেরিকার কাছে তার সব আনুগত্য, সব সুসম্পর্ক ইজারা দেয়নি। সিরিয়া রাশিয়ার সাথে চুক্তির মাধ্যমে সিরিয়ার ভেতরে যে বিমান ঘাঁটিগুলো কিছুদিন আগে তাদের বিরুদ্ধেই ব্যবহার করা হতো, সেই বিমান ঘাঁটিগুলোকে এখন সিরিয়ার বিমান বাহিনীর প্রশিক্ষণের জন্য ব্যবহার করছে। রাশিয়ার বিমান বাহিনীর পাইলটদেরকে দিয়ে সিরিয়ার পাইলটদেরকে ট্রেন আপ করানো হচ্ছে। রাশিয়ার ফাইটার জেটগুলো উড়িয়ে সিরিয়ার আকাশে পরীক্ষা নিরীক্ষা চলছে। তুরস্কের সাথে একদিকে সামরিক সম্পর্ক রক্ষা করছে, অন্যদিকে সৌদি আরবের সাথে গভীর অর্থনৈতিক সম্পর্ক রক্ষা করছে। সিরিয়া একদিকে বিপুল পরিমাণ উদ্বাস্তুদের খাবার, অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করছে, অন্যদিকে সিরিয়ার অর্থনৈতিক শক্তিকে পুনরুদ্ধার করার চেষ্টা করছে। অল্প সময়ের মধ্যে সিরিয়া খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এই সংবাদগুলো আমরা আপনাদেরকে লাইভে জানিয়েছিলাম। সিরিয়া গম উৎপাদনে তাদের দেশের মোট চাহিদার চেয়ে বেশি উৎপাদন করেছে। অল্প সময়ের মধ্যে সিরিয়া গম রপ্তানিকারক দেশে পরিণত হবে। সিরিয়া তার তেল উৎপাদনে ব্যাপক অ্যাক্টিভিটি শুরু করেছে। সিরিয়া এখনো পরিশোধিত তেল আমদানি করছে, কিন্তু অল্প সময়ের মধ্যে সিরিয়া আবার তেল রপ্তানিকারক দেশে পরিণত হতে পারে। শুধু তাই নয়, ইরানের যুদ্ধের কারণে সিরিয়া তার ভূখণ্ডকে তেল রপ্তানির নতুন হাব বানাতে চাইছে। কুয়েত থেকে স্থলপথে, কাতার থেকে স্থলপথে, ইরাক থেকে স্থলপথে সিরিয়ার বন্দর ব্যবহার করে ভূমধ্য সাগর দিয়ে তেল রপ্তানির নতুন রাস্তা খুলে দিচ্ছে সিরিয়ার সরকার। এবং এই রাস্তাগুলো বাস্তবায়ন হলে সিরিয়া হবে হরমুজ প্রণালীর বিকল্প। সিরিয়া এই অর্থনৈতিক সমৃদ্ধি নতুন করে পুনর্জাগরণের একটা বড় শক্তি খরচ করছে তার সেনাবাহিনীর শক্তি পুনরুদ্ধার করতে। ইতিমধ্যে সিরিয়ার সেনাবাহিনী যথেষ্ট শক্তিশালী হয়েছে। তাহলে কেন সিরিয়া কোনো অ্যাকশনে যাচ্ছে না? তার কারণ সিরিয়ার বিমান বাহিনী। সিরিয়া এখনো তার বিমান বাহিনীকে পুনর্গঠন করতে পারেনি। তার চেয়েও বড় কথা, সিরিয়া এখনো তার এয়ার ডিফেন্সকে পরিপূর্ণরূপে প্রস্তুত করতে পারেনি। তবে সিরিয়ার পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে তুরস্কের এয়ার ডিফেন্স মোতায়েন রয়েছে এবং তুরস্কের এয়ার ডিফেন্সের রেঞ্জের আওতায় রয়েছে, যে কারণে সিরিয়ার পূর্বাঞ্চলের হামা, আলেপ্পো, হোমস এই এলাকাগুলোতে ইসরায়েলের বিমান বাহিনী আর কখনো উড্ডয়নের সাহস করছে না। সিরিয়া এই সময়টিকে কূটনৈতিকভাবে তার শত্রুদেরকে ব্যস্ত রাখার জন্য ব্যবহার করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের কারণে সিরিয়াতে হামলা করতে পারছে না ইসরায়েল। ইসরায়েলের চ্যানেল 13 কিছুদিন আগে এক প্রতিবেদনে দাবি করেছে, ইসরায়েল কয়েকবার পরিকল্পনা করেছিল তারা সিরিয়াতে বিমান হামলা চালাবে, কিন্তু প্রতিবারই ডোনাল্ড ট্রাম্প বাধা দিয়েছে, অনুমতি দেয়নি। এবং ডোনাল্ড ট্রাম্পকে কে চাপ দিয়েছে? সেটা তুরস্ক তার ডিপ্লোম্যাটিক পাওয়ারকে খাটিয়ে ডোনাল্ড ট্রাম্পকে কনভিন্স করেছে সিরিয়াতে নতুন একটি যুদ্ধ হলে সেটা সামলানোর ক্ষমতা নেতানিয়াহুর নেই। এবং অনেক সামরিক বিশ্লেষকরাই মনে করছে সিরিয়া নিজেদেরকে গুছিয়ে ওঠানোর পর আবারও দাবি করবে পরিপূর্ণরূপে গোলান মালভূমি থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের বিষয়। ইতিমধ্যেই সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ সারা জোলানি বলেছে, আমরা ইসরায়েলের সাথে একটি আলোচনায় বসেছি। আমরা ইসরায়েলকে বলেছি, ইসরায়েল যদি ৭৪ সালের চুক্তি অনুযায়ী সিরিয়ার হাতে গোলানের ভূখণ্ডগুলো ফেরত দেয়, সৈন্য প্রত্যাহার করে, তাহলে তাদের সাথে আমাদের সীমান্ত চুক্তি হতে পারে। তারা আমাদেরকে আক্রমণ করবে না, আমরা তাদেরকে আক্রমণ করব না। যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের সেনারা সিরিয়ার ভূখণ্ডে আছে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে কোনো চুক্তি নয়। ডিপ্লোম্যাটিক প্রেসারের মাধ্যমে ইসরায়েলি সেনাদেরকে বিনা যুদ্ধে সিরিয়ার ভূখণ্ড থেকে বের করে দেওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছে
সিরিয়া, এবং এই জায়গায় আমেরিকার সাপোর্ট পাচ্ছে সিরিয়া। আমেরিকার সাপোর্ট যদি 90% পায়, 100% সাপোর্ট পাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশের। সিরিয়া তার দেশকে, দেশের খনিজ সম্পদকে ইউরোপিয়ানদের জন্য, তার মার্কেটকে একটা লোভনীয় বাজার হিসেবে উপস্থাপন করেছে। ইউরোপ থেকে বিনিয়োগ আসছে সিরিয়ায়, সিরিয়ার বন্দরগুলোকে নতুন করে রিপেয়ার করে দিচ্ছে ফ্রান্স, সিরিয়ার বন্দরকে বিনিয়োগ করছে আরব আমিরাত, এবং সিরিয়াতে একটা বিশাল আকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট খুলে দিচ্ছে কাতার। কাতার এবং তুরস্কের জয়েন্ট ভেঞ্চার সিরিয়াতে একটি নতুন এয়ারপোর্ট তৈরি করছে। বাংলাদেশ থেকেও কিছু বাংলাদেশি সিরিয়াতে যাচ্ছে, আমরা দেখছি পৃথিবীর বিভিন্ন দেশের পাসপোর্ট ব্যবহার করে বা ইউরোপিয়ান পাসপোর্ট ব্যবহার করে। নোমাডিক নামে একজন বাংলাদেশি সিরিয়াতে গিয়েছেন। সময় সুযোগ হলে আমরাও সিরিয়াতে যাব, দামেস্কে যাব, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহুর মসজিদে নামাজ আদায় করতে যাব ইনশাল্লাহ। হজরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহুর মাজারে যে দোয়া করবো।